এই ভিডিওতে দেখতে পাওয়া মেয়েটা 19 বছর বয়সী মনীষা, যে একজন শান্ত এবং লজ্জাবতী মেয়ে ছিল, যে তার পরিবার পর্যন্ত সীমিত ছিল, যার পরিণাম এত ভয়ঙ্কর হয়ে যাবে যে শয়তানও চমকে যাবে। এই ভিডিওতে আগে যেটা দেখতে চলেছি আমরা, সেটা শুধু না অনেক প্রশ্ন তৈরি করে, বরং এটাও দেখা হয় যে কেমন বিচারের নামে দিন দুপুরে চোখে ধুলো দেওয়া হয়। এই ভিডিওতে সেই সবকিছু ডিসকাস করব যেটা এই সিস্টেম দাবানোর চেষ্টা করছে। আমার তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে এই ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায়। এই কেসটা হলো হরিয়ানা ডিস্ট্রিক্টের ধিয়ারুর ধানি লাক্সমান গ্রামে, যেখানে 2025-এ আগস্ট মাসের 11 তারিখে রোজের মতো মনীষা কিডস কেয়ার প্লে স্কুলের জন্য বেরিয়েছিল, যেখানে টিচারের কাজ করতো মনীষা জানতো না যে এই বেরোনোটা তার শেষ বেরোনো হবে। এই দিন মনীষা দুপুর 2:58 মনীষা স্কুল থেকে বেরিয়ে পাশের স্কুলে অ্যাডমিশন ফর্ম নিতে গিয়েছিল। আর এই ব্যাপারে সে তার বাবাকে বলেছিল। এই ফুটেজটা লাস্ট চিহ্ন তার। যখন মনীষা ঘর পৌঁছায় না, তখন তার ঠাকুরদার চিন্তা হতে লাগলো, আর যত টাইম যাচ্ছিল চিন্তা আরো বাড়তে লাগলো। এই চিন্তা করতে করতে সে বাস ড্রাইভারের কাছে এসে পৌঁছায়, যে বাসে করে মনীষা রোজ স্কুলে যেত। বাস ড্রাইভার বলল মনীষার কলেজে অ্যাডমিশন ফর্ম আনতে যাওয়ার কথা ছিল। বাস ড্রাইভারের এই কথা শুনে ঠাকুরদার মনে শান্তি তো এলো, কিন্তু যখন সন্ধ্যা হতে লাগলো আর মনীষা এলো না, তখন ঠাকুরদা মনীষার বাবা সঞ্জয় সিংকে কল করে জানায়। তারপর সন্ধ্যা 6:30টায় মনীষার কল এলো, বাট 10 সেকেন্ডে চলা কলের মধ্যে থেকে মনীষার কোনো আওয়াজ শুনতে পাওয়া যায় না। তারপর কল কেটে যায় এবং মনীষার ফোন সুইচ অফ হয়ে যায়। মনীষার বাবা তখন ঘরে কল করে, তখন জানতে পারে যে মনীষা তখনও বাড়ি পৌঁছায়নি। মনে যখন আলাদা ভয় লাগছিল, তখন সঞ্জয় তাড়াতাড়ি করে লোহারুর বাস ধরে সিঙ্গানির আইডিয়াল ইন্টারন্যাশনাল কলেজে এসে পৌঁছায়, যেখান থেকে মনীষা ফর্ম আনতে গিয়েছিল। যখন সঞ্জয় গার্ডদের জিজ্ঞাসা করে যে মনীষা নামের কোনো মেয়ে এসেছিল, তখন সিকিউরিটি গার্ডরা না বলে দেয়। রিসেপশন থেকেও এই কথা বলে, বাট সঞ্জয় যেটা নোটিস করেছিল, ওই রিসেপশনে থাকা 3 জনই নেশায় ছিল। তারপর সঞ্জয় তাড়াতাড়ি করে 112 ডায়াল করে পুলিশকে ইনফর্ম করে। দ্বিতীয়বার যখন পুলিশের সাথে কলেজে এসে পৌঁছায়, তখন কলেজ স্টাফরা সিসিটিভি ফুটেজ দেখাতে মানা করে দেয়। তারপর সঞ্জয় নিজের কাকার সাথে লোহারু পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে রিপোর্ট দাজ করার কথা বলে। তখন পুলিশ তাদের এই কথাগুলো বলে এড়িয়ে যায় যে মনীষা কারুর সাথে পালিয়ে গেছে, না হলে কোনো বন্ধুদের সাথে পিকনিক মারতে গেছে, 1-2 দিনের মধ্যেই ফিরে আসবে। পুলিশের মুখে এইসব কথা শুনে এবং এত অবহেলা দেখে সঞ্জয়ের মন খারাপ করে ঘর চলে আসে। পরের দিন সকালে যখন লোহারু পুলিশ স্টেশনে আবার পৌঁছায়, সেখানে সারাদিন বাহানাবাজি করার পর ফাইনালি সন্ধ্যা 5:30টার সময় ইএসআই শকুন্তলা রিপোর্ট লিখে। এরপর শকুন্তলা আইডিয়াল কলেজে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখানোর কথা যখন বলে, তখন তাকেও কলেজ স্টাফরা সিসিটিভি ফুটেজ দেখাতে মানা করে দেয়। পুলিশ না শুধু ওখান থেকে ফিরে আসে, মনীষার ফোনে লাস্ট লোকেশনকে ট্রেস করাও জরুরি মনে করে না। পরের দিন সকালে ইএসআই শকুন্তলার কল আসে, আইডিয়াল কলেজ থেকে কিলোমিটার দূরে একটা ক্ষেতে ডেড বডি পাওয়া গেছে। ওটা দেখার জন্য সঞ্জয়কে ওখানে আসতে হবে। এসআইবি এর কথা শুনে সঞ্জয়ের মনে ভয় চলে আসে, আর সে তাড়াতাড়ি করে বডি দেখতে ওখানে পৌঁছে যায়। বডি দেখে ওর দুনিয়া উল্টে যায়। ওর সামনে ওর মেয়ে বেজান অবস্থায় পড়েছিল, আর বডি অবস্থা এমন ছিল কারোর মনে সহ্য হচ্ছিল না। মনীষার বডি ক্ষেতের উপরে পড়েছিল, আর ওর চেহারার উপরে এমন ভাবে অ্যাসিড ঢেলে পোড়ানো হয়েছে যে মুখ থেকে হাড় দেখা যাচ্ছিল। দুটো চোখ গায়েব ছিল, আর মনীষার গলা অলমোস্ট গায়েব ছিল। মনীষার মারা যাওয়ার খবর গ্রামে পুরো আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। আর যে মনীষার বডি দেখছিল, তাদের সবার মনে একটাই প্রশ্ন ছিল, আসলে মনীষার এরকম অবস্থার জন্য দায়ী কে? আর যারা মনীষার মৃত্যুর খবর শুনছিল, তাদের মনে আগের অংশ বাড়তে থাকছিল। আর খুব তাড়াতাড়ি করে ওখানে অনেক ভিড় জমা হয়ে গেছিল, যেখানে মনীষার বডি পুলিশ পেয়েছিল। ভিড় বাড়তে দেখে পুলিশ জায়গাটা সিল করে এবং বডিকে পোস্টমর্টম রিপোর্টের জন্য পাঠিয়ে দেয়। আর মানুষের রাগ বাড়ে তখন যখন মানুষ শোনে পুলিশের প্রথমে কোনো অ্যাকশন না নেওয়ার কথা, কারণ সবার কথা এইটাই যে পুলিশ যদি সময় থাকতে অ্যাকশন নিত, তাহলে মনীষা আজকে বেঁচে থাকতো। তারপর আন্দোলন শুরু হয়। আন্দোলনে থাকা সবার মুখে একটাই কথা ছিল, মনীষার মৃত্যুর জন্য বিচার চাই। আর ওরা ততক্ষণ থাকবে না যতক্ষণ মনীষার খুনিদের সাজা হচ্ছে। কিন্তু মনীষার পোস্টমর্টম রিপোর্ট থেকে যেটা সামনে আসে, সেটার জন্য না মনীষার পরিবার না হরিয়ানার লোক প্রস্তুত ছিল। ইনফ্যাক্ট ওটার জন্য কেসটাই পুরো আলাদা রাস্তায় বদলে যায়। যারা বডি দেখছিল, সবার ভরসা ছিল যে মনীষার রেপ হয়েছে, আর তারপর টর্চার করে ওকে মারা হয়েছে। কিন্তু 14 আগস্ট সিভিল বিবানী হসপিটাল থেকে পোস্টমর্টম রিপোর্টে আসে, ডক্টররা বলেছে মনীষার কিডনি আর ইনস্টাইনোতে অর্গাইনোফসফোরাস, যেটা একটা ইনসাইটেশন হয়, এবং রেপ অ্যাঙ্গেলকে এটা বলে ইগনোর করা হয় যে বডি বা কাপড়ে কোনো সীমান পাওয়া যায়নি, আর না তো কোনো স্ট্রাগলের মার্কস আছে। সো পোস্টমর্টম রিপোর্ট থেকে পুলিশ এটা শোনায় যে মনীষার না তো রেপ হয়েছে, না তো মার্ডার হয়েছে। আর এই ঘটনার পর মনীষার ফ্যামিলি এবং রাজ্যের মানুষ পুলিশ এবং প্রশাসনের উপর ক্ষিপ্ত হয় এবং আন্দোলন চালু রাখে। তারপর কেস সামাল নেওয়ার জন্য সরকার পুলিশকে ট্রান্সফার করে দেয় এবং কিছু জনকে সাসপেন্ড করে দেয়, এবং খবর যাতে বেশি না ছড়ায় তার জন্য ইন্টারনেটকে ব্যান করে দেওয়া হয়, এবং ফ্যামিলিকে শান্ত করার জন্য সেকেন্ড পোস্টমর্টম রিপোর্ট
রিপোর্টের জন্য পাঠিয়ে দেয়। বাট তারপর তো আরো রিপোর্টটা ফ্রড ছিল। ডিজিআই মেডিকেল সুপ্রিক্যান্ডেল মিত্র বলল গলায় যে ডাকটা ছিল সেটা জঙ্গলি জানোয়ার কামড়েছে। আর যখন মনীষার ফ্যামিলিতে এই কথাটা পৌঁছায় তখন তারা মনীষার অন্তিম সংস্কার করবে না বলে যতক্ষণ না দোষীরা ধরা পড়ছে। 18 আগস্ট পুলিশ একটা ক্লেম করে যে ওরা একটা মনীষার লেখা চিঠি পেয়েছে। বডি পাওয়ার এতদিন পর পুলিশের কাছে এই চিঠিটা কেমন এলো, আর প্রথম দিন থেকে এই চিঠিটা তাহলে পুলিশ লুকিয়ে রেখেছিল কেন? সবাইকে এবার এটা বড় ষড়যন্ত্র বলে লাগতে লাগলো। জনতার আওয়াজ শান্ত করার জন্য হরিয়ানা সিএম এর একটা টুইট আসে যে কেসের ভালোভাবে আরো জাজ হবে, বডি আবার পোস্টমর্টম রিপোর্টের জন্য পাঠানো হবে। কিন্তু প্রথম থেকে মনীষার কেস এত গড়বড় হয়েছে যে সত্যটা সামনে আসা পুরোটাই ইম্পসিবল। এবার আমি এটা কেন বলছি চলো ভালো করে এটাকে বোঝাই। পুলিশ শুরু থেকে ইনভেস্টিগেশন ভালোভাবে করেনি, যেমন না সিসিটিভি ফুটেজ বের করা, আবার মনীষার ফোনের লোকেশন খোঁজা, যেটা পুলিশদের বেসিক ইনভেস্টিগেশন হয়। বডির অবস্থা থেকে পুরোটাই বোঝা যাচ্ছিল যে এটা ইচ্ছা করে গলা এবং শরীরকে ড্যামেজ করা হয়েছিল। কিন্তু পুলিশ এবং ডক্টরের কথা অনুযায়ী কোনো জন্তু বা জানোয়ার খেয়েছে। কিন্তু এটা কি পসিবল? কেন জন্তু বা জানোয়ার সবসময় সব জায়গাটা খায়, কিন্তু এখানে হাড় বোনের জায়গাটা ক্ষতি হয়েছে আর সব জায়গাটা জানোয়ার টাচও করেনি। আর মনীষার কাপড়েও কোনো ছেঁড়া দাগ ছিল না। মানে এটা শুধু যে সত্যিকে লুকানোর জন্য। বিবানী সিভিল হসপিটালে পোস্টমর্টম রিপোর্টে লেখা ছিল সালফার ছেঁড়া ছিল আর দড়ি খোলা ছিল, মানে মনীষা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। এবার এটা তো হবে না যে কোনো মেয়ে নিজের ড্রেস খুলে মাঠে শুয়ে পড়বে যেখানে মানুষের যাতায়াত হয়। সারপ্রাইজলি আবার রেফের অ্যাঙ্গেলকে সিমিন না পাওয়ার জন্য ডিনাই করা হয়, কিন্তু সিমিন পাওয়া এবং না পাওয়ার মধ্যে রেফের না হওয়া ভেরিফাই করে না। এবং যেই জায়গায় মনীষার বডি পাওয়া গেছিল সেই জায়গায় সেখানে মনীষার জুতো এমন ভাবে পড়েছিল যে কেউ ওটাকে খুলে ছেঁটে ফেলে দিয়েছে। এবং ওই জায়গায় মদের বোতল এবং গাড়ির টায়ারের দাগও পাওয়া যায়, কিন্তু ওগুলো টেস্ট করার জন্য পুলিশ জরুরি মনে করে না। এবং পরপর দুটো পোস্টমর্টম রিপোর্টই ম্যাচ করেছিল না। তাহলে এটা এমনটা তো না যখন জনতা আন্দোলন শুরু করে তখন ডামার জন্য নামের ওপর একটা পোস্টমর্টম রিপোর্ট বের করে দেওয়া হয়েছিল, যাতে এটা দেখাতে পারে যে তাদের চাওয়াতে স্টেপ নেওয়া হচ্ছে। আইনি চোখে এটা অনেক প্যাঁচালো, বাট কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা রেপ হয়েছে। আই ডোন্ট নো মনীষা কখন ন্যায় বিচার পাবে, বাট আমি এটা প্রে করবো যে খুব তাড়াতাড়ি পায়। আর লাস্টে আমাকে এটা বলতে হবে না যে ভিডিওটা শেয়ার করার জন্য। যদি মনীষার সাথে এটা কোনো ভুল হয়েছে তোমাদের মনে হয় তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে।